হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভাই বাংলা। সবচেয়ে ভালো এক্সপ্রেশন লেখা হোক বা বলা হোক, সেটা কিভাবে করা যায় দুটোভাবে। এক হচ্ছে আমাকে একদম অ্যাকিউরেট কথাটা বলতে হবে, যার মধ্যে কোনো কমপ্লেক্সিটি বা কনফিউশন থাকবে না। দ্বিতীয়ত, আমাকে সবচেয়ে কম শব্দ খরচ করে লিখতে হবে বা বলতে হবে। আমি একটা কথা ঠিক বলতে গিয়ে প্রচুর সেন্টেন্স খরচ করে ফেললাম, সেটা কিন্তু মোটেও ক্রেডিটের ব্যাপার নয়, বরং ডিসক্রেডিট। তার মানে দাঁড়াচ্ছে যে আমার লেখা বা বলা সেই সেন্টেন্সগুলি হবে একদম সুন্দর, সাবলীল, যথাসম্ভব ছোটোখাটো, এবং সেটার মধ্যে যেন কোনো কনফিউশন বা কোনো ডুয়ালিজম না থাকে। তাহলে যে ভুলটা নিয়ে আমি কথা বলছি, যে ভুলের মধ্যে দিয়ে আমরা কনফিউশন ক্রিয়েট করে ফেলি অজান্তেই, তাকে বলা হয় ইংরেজিতে টটোলজি। ওকে, আমি দেখাবো। তো টটোলজি হচ্ছে একটা ফিগার অফ স্পিচ বা লিটারি ডিভাইস। যারা ইংলিশে অনার্স করে বা ইংলিশ নিয়ে একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করে, তাদের জন্য কিন্তু একটা ভীষণভাবে তাদের কাছে জানতে হয় এবং এগুলো প্রয়োগ করতে হয়। তো লিটারি ডিভাইস বা ফিগার অফ স্পিচের মধ্যে একটা হচ্ছে টটোলজি। এগুলো আমরা পোয়েমে বা আমরা ড্রামায় অহরহ দেখতে পাই কোনো একটা ব্যাপারে জোর দেওয়ার জন্য বা স্পেশাল এফেক্টের জন্য। সেখানে এগুলো ঠিক আছে, কিন্তু ডে টু ডে ইংলিশ লেখা বা বলা প্রোজ ভার্সনে কিন্তু আমরা টটোলজিকে মারাত্মকভাবে অ্যাভয়েড করব, বা যখনই পাবো সেটাকে অ্যাভয়েড করতে হবে। এটাকে বরং আমরা অ্যালাউ করব না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে বা আনফর্চুনেট হচ্ছে যে আমরা কিন্তু না জেনে বা অনেক সময় না বুঝে টটোলজিকে ব্যবহার করে ফেলছি। একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে, খানিকটা আইডিয়াটা পাবে। আচ্ছা, এরকম যদি আমরা কোনো নাউন ফ্রেজ ফর্ম করি, এ ফ্রি গিফট, তাহলে এর মধ্যে কিছু ভুল আছে। আমরা অনেকেই কিন্তু এরকম লিখি। তার মানে ব্যাপারটা দেখো, একই ব্যাপার দুবার এখানে ব্যবহার করা হচ্ছে। তার মানে যদি আমি ফ্রিটাকে বাদ দিই, তাহলে গিফট, আরে গিফট মানেই তো ফ্রি, ফ্রি অফ কস্ট। আবার সেখানে ফ্রি কথাটা ব্যবহার করবো কেন? তার মানে একই জিনিসের প্রয়োগ দুবার করা, এটাই হচ্ছে টটোলজি। সেটা আমরা অ্যাভয়েড করব। ওকে, তাহলে আমরা হয় এই ফ্রেজ থেকে ফ্রিটাকে বাদ দেবো, যেমন দেখালাম। আর ফ্রি যদি রাখতে হয়, তাহলে কি করব? আমরা ফ্রিটাকে রাখলে এ অর অ্যান আইটেম ফ্রি অফ কস্ট, তাহলে ব্যাপারটা দাঁড়িয়ে গেল। তাহলে এ গিফট মানেও যা, অর অ্যান আইটেম ফ্রি অফ কস্ট মানেও তাই। ওকে, তাহলে দুটোর যে কোনো একটা ভার্সন আমরা মেনটেন করব বা লিখবো বা বলবো। তো এই ব্যাপারটা আমি দেখাবো যে বিভিন্নভাবে সেন্টেন্স লিখতে গেলেই কিন্তু আমাদের এইরকম কোনো একটা অ্যাপ্লিকেশন একের বেশি এসে যাবে। আমরা সেটাকে যে কোনো মূল্যে অ্যাভয়েড করব বা আমাদের কম্পোজিশন থেকে বা আমাদের বলার যে সেন্টেন্স সেখান থেকে রিমুভ করব। তাহলে আজকের টপিক হচ্ছে টটোলজি, এ লিটারি ডিভাইস, যেমনটা বললাম, অর ফিগার অফ স্পিচ, ইংলিশ এটা বলা হয়। তো সেগুলো আমরা যদি পাই, কি করে আমরা সেখানে সেন্টেন্স কারেকশন করব আমি সেটাও দেখাবো। তাহলে ভুলটা ধরবো, কারেকশনও করবো পাশাপাশি। তাহলে চলো দেখে নিই 12টা সেন্টেন্স। প্রথমে থাকবে 6টা, তারপরে বাকি 6টা। ওকে, তাহলে আমরা প্রথমে 6টা সেন্টেন্স পাচ্ছি। আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে কোনো একটা অ্যাপ্লিকেশন, কোনো একটা ফাংশন যেন কোনো একটা সেন্টেন্সে একের বেশি দুবার না থাকে। যদি থাকে তাহলে আমাদের সেটাকে কারেক্ট করতে হবে, অর্থাৎ সেই ফাংশন একবার মেনটেন করতে হবে। সেন্টেন্স নাম্বার 1, নিউট্রালিটি অফ দ্য ইম্পার্শিয়াল জাজ সেভড হিম ফ্রম জেল। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ বা অলরেডি বোধহয় বুঝেই গেছো যে প্রথম সেন্টেন্সের মধ্যে এই যে টটোলজি ব্যাপারটা, অর্থাৎ একটা জিনিস বা একটা অ্যাপ্লিকেশন একের বেশি দুবার ব্যবহার করা, সেটা করা হয়েছে ওয়ার্ডের মধ্যে দিয়ে। ওকে, তাহলে খেয়াল করলে আমরা বুঝতে পারছি যে নিউট্রালিটি মানে যা, ইম্পার্শিয়ালিটি মানেও তাই। তার মানে যে কোনো একটাকে মেনটেন করব। তাহলে এবার দেখো, যদি সেন্টেন্সটাকে কারেক্ট করতে হয়, যে কোনো একটাকে আমাদের সরাতে হবে। এক্ষেত্রে আমরা যদি চাই নিউট্রালিটিকে রাখতে, তাহলে ইম্পার্শিয়ালটাকে সরিয়ে দিলেই কিন্তু সাফিসিয়েন্ট। নিউট্রালিটি অফ দ্য জাজ সেভড হিম ফ্রম জেল, সেটা সেন্টেন্স কারেক্ট হবে। আর যদি আমরা ইম্পার্শিয়ালটাকে রাখতে চাই, তাহলে নিউট্রালিটিকে সরাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে একটা ভার্সন আমি লিখি, এখানে ইম্পার্শিয়ালকে কেটে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? নিউট্রালিটি অফ দ্য জাজ সেভড হিম ফ্রম জেল, একটা কারেক্ট ভার্সন পাওয়া গেল। এবারে যদি আমি নিউট্রালিটিকে বাদ দিই, ইম্পার্শিয়ালটাকে রাখতে চাই, সেক্ষেত্রে কি করব? পাশে আমি লিখি, তাহলে কি হবে? দ্য জাজমেন্ট অফ দ্য ইম্পার্শিয়াল জাজ সেভড হিম ফ্রম জেল, এরকম বলা যেতে পারে। বা দ্য ভার্ডিক্ট
তাহলে দেখো দুটো ভার্সন আমরা পেলাম এবং দুটো ক্ষেত্রেই কিন্তু টটোলজিকে অ্যাভয়েড করা গেল। একই মানে দুটো ওয়ার্ডের মধ্যে দিয়ে আমরা দুবার রাখলাম না। চলে আসি 2 নম্বর, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার হুম আই হ্যাভ এভার প্লেড এগেনস্ট। খেয়াল রাখবেন দারুণ সেন্টেন্স কনস্ট্রাকশন পরীক্ষায় এগুলো ভীষণভাবে আসে বা এই টাইপের ভীষণভাবে আসে। তো এখানে কি ভুল আছে কি বলতে পারবে? যদি বলতে পারো তো ভালো, তাহলে না হলে তো আমি আছি বলেই দেবো। তাহলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার হুম আই হ্যাভ এভার প্লেড এগেনস্ট, এখানে কিন্তু ভুল আছে স্পেসিফিকেশনে, হাইলাইটিংয়ে। ওকে, বুঝিয়ে দিই। আচ্ছা, প্লেয়ারকে আমি প্রথমে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে এমফাসাইজ করলাম, হাইলাইট করলাম, আবার একই কাজ করলাম, হাইলাইটিংটা আবার করলাম রিলেটিভ প্রোনাউনটা দিয়ে। ওকে, তার মানে হুম রিলেটিভ প্রোনাউন, এদিকে প্লেয়ারকে একবার হাইলাইট করলো, স্পেসিফাই করলো, আবার সেই প্লেয়ারকে আমি সুপারলেটিভ ডিগ্রি দিয়ে স্পেসিফাই করলাম। তার মানে যে কোনো একটাকে রাখতে হবে। রুলটা হচ্ছে যদি এমন হয় যে সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার হলো, তাহলে সেই নাউনের পরে আমরা কিন্তু কোনো দিনই রিলেটিভ প্রোনাউনটাকে ব্যবহার করব না, সেটাকে বাদ দিয়ে আমরা রিলেটিভ ক্লজ ফ্রেম করব। তাহলে সেন্টেন্স কি হচ্ছে কারেক্ট ভার্সন? হি ইজ দ্য বেস্ট প্লেয়ার আই হ্যাভ এভার প্লেড এগেনস্ট। ওকে, তো এরকম যাই হোক না কেন এই রিলেটিভ প্রোনাউনটাকে আমাদের ড্রপ করে দিতে হবে, তাহলেই সেন্টেন্স কারেক্ট। 3 নম্বর সেন্টেন্স চলে আসি, হোয়াট ডু ইউ থিঙ্ক আর ইউ ডুইং হিয়ার। তাহলে এখানেও কিন্তু একটা সমস্যা, সব কিন্তু একই ধাঁচের টটোলজি নয়। তাহলে প্রথমটা আমরা একটা ওয়ার্ডের মধ্যে বা দুটো ওয়ার্ডের মধ্যে যে প্রবলেম পাচ্ছিলাম, টটোলজি পাচ্ছিলাম, পরে এখানে দেখলাম হাইলাইট করার ক্ষেত্রে বা স্পেসিফিকেশনের ক্ষেত্রে প্রবলেম। 3 নম্বর ক্ষেত্রে যদি বুঝতে পারো তো ভালো, না হলে বলে দিই যে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন, আমরা যখন কোয়েশ্চেন ফ্রেম করব ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন থাকবে একবার। অর্থাৎ যদি এমন হয় যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে একটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা আছে প্রিন্সিপাল ক্লজ, আমরা কি করব? আমরা কিন্তু দুটো ক্লজই ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন রাখবো না, একটা থাকবে অ্যাসার্টিভ, একটা থাকবে ইন্টারোগেটিভ। কিন্তু এখানে দুটোই কিন্তু ইন্টারোগেটিভ পাচ্ছি, খেয়াল করে দেখলে বোঝা যাবে। তাহলে হোয়াট, এখানে দুটো পার্ট, এখানে দুটো পার্ট কি কি? এই যে ডু ইউ থিঙ্ক এটা একটা পার্ট, আর হোয়াট আর ইউ ডুইং হিয়ার আরেকটা পার্ট। তাহলে খেয়াল করো যে ডু ইউ থিঙ্ক এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন, হোয়াট আর ইউ ডুইং হিয়ার এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন। তাহলে আমাদের যে কোনো একটাকে অ্যাসার্টিভ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই আসলে এটা হচ্ছে ভেতরে আসে হোয়াট ডু ইউ থিঙ্ক, এটাকে রেখে দেবো, বাকিটাকে চেঞ্জ করব। তাহলে কি করব? হোয়াট ডু ইউ থিঙ্ক, এই আরটাকে আমরা করব এখানে নিয়ে আসব। ওকে, তাহলে কি হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং হিয়ার। ওকে, সেটাই কিন্তু কারেক্ট ভার্সন। সেক্ষেত্রেও ইন্টারোগেশন মার্কটা থাকবে। তারপর নাম্বার 4 ভীষণ ইন্টারেস্টিং, আমরা এরকম কিন্তু সিম্পল সেন্টেন্স প্রায় দেখি। আফটার হ্যাভিং ফিনিশড দ্য টাস্ক কমা আই টুক আ ডেজ লিভ। মজার ব্যাপারটা হচ্ছে ফার্স্ট পার্টে পার্টিসিপল অ্যাডজেক্টিভ স্পেশালি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে হ্যাভিং ফিনিশড। তার মানে মনে রাখবো যে পারফেক্ট টেন্সের একটা ব্যবহার, আমরা সবাই টেন্স জানি, টেন্সের একটা ব্যাপার এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, যে কোনো পারফেক্ট টেন্সই হোক না কেন, তার মানে হচ্ছে কোনো কাজ কমপ্লিশন বোঝায়। পারফেক্ট টেন্সের মধ্যে দিয়ে কোনো কাজ কমপ্লিটেড হয়ে গেছে সো ফার, বা কোনো একটা টাইম লিমিট অবধি কতটা কমপ্লিট হলো সেটা কিন্তু ইন্ডিকেটেড হয়। অর্থাৎ এখানে সেন্টেন্সটা ভুল, তার মানে হ্যাভিং ফিনিশডের মধ্যেই আফটার ব্যাপারটা লুকিয়ে আছে, আবার আমাদের আফটার লেখার দরকার নেই। ওকে, তাহলে এখানে আমরা কি করব? শুরু করব হ্যাভিং ফিনিশড দ্য টাস্ক কমা আই টুক আ ডেজ লিভ, জাস্ট লাইক দিস। আচ্ছা, যদি আমরা আফটারকে রাখি সেক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল বাদ দিয়ে আমরা করব প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আফটার যদি রাখতে হয় তখন কি হবে? তখন আমরা হ্যাভিং বাদ দেবো, এই ফিনিশ ভার্বে প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলবো, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবো আফটার ফিনিশিং। তাহলে আফটার ফিনিশিং দ্য টাস্ক কমা আই টুক আ ডেজ লিভ। ওকে, ফুল স্টপ। তাহলে খেয়াল রাখবো যে প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল আমরা কিন্তু ব্যবহার করতেই পারি, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আফটার রাখবো বা বিফোর রাখবো বা হোয়াইল এরকম রাখবো, কিন্তু পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে কিন্তু আফটার ব্যবহার করব না। নাম্বার 5,
দে হ্যাভ জাস্ট রিটার্নড ব্যাক। আচ্ছা, এটা আমার মনে হয় তোমরা সবাই ধরতে পেরেছো, খুব টাফ নয়। দে হ্যাভ জাস্ট রিটার্নড এই অবধি ঠিক ছিল। তো তারপরে এই যে একটা প্রেপজিশন ব্যাক, এটাই সমস্যা করে দিল। তার মানে রিটার্নের মধ্যেই কিন্তু ব্যাক কথাটা লুকিয়ে আছে, ফিরে আসা। তার মানে আবার বাড়তি এই প্রেপজিশনের দরকার নেই। তাহলে কারেক্ট ভার্সন হচ্ছে দে হ্যাভ জাস্ট রিটার্নড। বা যদি আমরা ব্যাককে রাখতে চাই তখন রিটার্নটাকে অফ করব, লিখবো কাম ব্যাক। তাহলে হয় লিখবো দে হ্যাভ জাস্ট রিটার্নড অর দে হ্যাভ জাস্ট কাম ব্যাক। ওকে, নাম্বার 6 ভীষণ ইম্পর্টেন্ট, হি উইল বি বিং টট আ লেসন। ভুলটা কোথায়? অ্যাপারেন্টলি ভুল নেই, আমরা অনেকে এরকম কিন্তু প্যাসিভ ভয়েস লিখি। এটা আসলে কিসের হলো? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হলো। কিন্তু খেয়াল করে দেখবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিন্তু প্যাসিভ ভার্সন হয় না, অ্যাক্টিভ হয়, প্যাসিভ হয় না। আমি কোনো বইয়ে আজ অব্দি দেখিনি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা 3টে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে প্যাসিভ হয় না। কেন হয় না? কোনো গ্রামার বই আজ অব্দি আমি পাইনি। রুলটা আজকে বলে দেবো, এই নিয়ে একটা ভিডিও ইনফ্যাক্ট আমার চ্যানেলে আপলোড করাই আছে। তো রুলটা হচ্ছে, সেখানেও বলা আছে, আবার বলে দিই, যে এটার ক্ষেত্রে যেমন একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করা হলো ফোর্সফুলি, কিন্তু ভুল, টটোলজি ব্যবহৃত হলো। তাহলে দেখো, আমি যদি এখানে বিংকে বাদ দিই, সেন্টেন্স কারেক্ট, অলরেডি একটা প্যাসিভ ভার্সন ফিউচার ইনডেফিনিটের প্যাসিভ হলো হি উইল বি টট এ লেসন। এবারে যদি উইল বি বাদ দিই, সেক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র ইজ লিখলেই আর একটা প্যাসিভ ভার্সন হয়ে যাচ্ছে। তার মানে উইল বি আর বিং এর মধ্যে দিয়ে যে দুটো প্যাসিভ ভার্সন, দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি, একটার সঙ্গে একটা ম্যাচ করছে না। উইল বি মানে তাকে একটা শিক্ষা দেওয়া হবে, কোনো বাজে কাজ করেছে হয়তো, আর এটা বিং মানে শিক্ষা দেওয়া হচ্ছে। তার মানে কোনো কাজ একই সঙ্গে ঘটবে আবার ঘটছে এমনটা হতে পারে না। তার মানে এই দুটো ভার্সনে যে কোনো একটা লিখতে হবে, হয় হি উইল বি টট এ লেসন অথবা হি ইজ বিং টট এ লেসন অর হি ওয়াজ বিং টট এ লেসন, এইভাবে লিখতে হবে। তার মানে আলটিমেটলি সেন্টেন্সের মধ্যে এই টটোলজি সংক্রান্ত অ্যাপ্লিকেশন ভয়েসের দুবার ব্যবহার করা হয়েছে, ফলে কারেক্ট ভার্সন তোমাদের বলেই দিলাম। ওকে, তারপর দেখে নিই বাকি 6টা সেন্টেন্স, আর তারপরে আমি দেখাবো কতগুলো প্রনাউন্সিয়েশন চেক, সিম্পল কতগুলো ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোর কিন্তু উচ্চারণটা একটু খেয়াল রাখতে হবে, সেটা আমি দেখাবো লাস্টে। তো নাম্বার 7, হি টোল্ড অর আস্কড মি ক্যান ইউ হেল্প মি। তাহলে এটা দেখতেই পাচ্ছ যে এটা ডিরেক্ট ন্যারেশন সেটআপে এটা লেখা। তাহলে এখানে একই জিনিস দুবার করা হলো, সেটা কি? একদিকে রিপোর্টেড স্পিচের মধ্যে দিয়ে আমি একটা কোয়েশ্চেন করছি, আবার রিপোর্টিং ভার্বের মধ্যে দিয়ে সেই একই কাজ করলাম, আস্কড লিখলাম। তার মানে এখানেও কিন্তু টটোলজির অ্যাপ্লিকেশন হয়ে গেল। আচ্ছা, আমি যদি আবার আস্ক না লিখে টোল্ডও বলি, সেটাও কিন্তু ভুল। টোল্ড মানে একটা ইন্ডিকেশন নিয়ে কিছু বলা, তার মানে মনে রাখবো আমাদের রিপোর্টেড স্পিচে কি ধরনের ইন্ডিকেশন, কি ধরনের মেন্টালিটি, কি ধরনের ডিরেকশন বা হোয়াটএভার যাই থাকুক না কেন, সেটা বিভিন্ন রকম হতে পারে। অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, নেগেটিভ অ্যাফার্মেটিভ হতে পারে, তারপর এক্সক্লামেটরি হতে পারে। তো সেটা যাই হোক না কেন, আমাদের কিন্তু অলওয়েজ এই পার্টে রিপোর্টিং ভার্ব সবসময় একটা নিউট্রাল ভার্ব হতে হবে। আর নিউট্রাল ভার্ব একটাই আছে পৃথিবীতে, সে বা সেড। তাহলে এখানে পাস্ট টেন্স হবে সেড। ওকে, তাহলে এখানে কারেক্ট ভার্সন হচ্ছে হি সেড টু হবে। এখানে যেহেতু অবজেক্ট মি পাচ্ছি, তাহলে হি সেড টু মি ক্যান ইউ হেল্প মি, এটা হচ্ছে কারেক্ট ভার্সন। আমরা মোটেও এখানে ইনডিরেক্ট ন্যারেশনে সেইড টুকে চেঞ্জ করে যে ভার্বগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু কোনোদিন ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বে ব্যবহৃত হবে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর নাম্বার 8, when I will come back I will give you a good news। আমরা দেখতেই পাচ্ছি এটা কমপ্লেক্স সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ দুটো পাচ্ছি আমরা এখানে। তো প্রথম পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর পরের পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। মনে রাখবো যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ দুটোই কিন্তু কখনো ফিউচার টেন্সে হয় না। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ সব সময় হবে প্রেজেন্ট ইনডেফিনিটে, তাহলে ফার্স্ট উইলটা বাদ যাবে। when I come back, আমরা বাংলায় কিন্তু অনেক সময় বলি আমি যখন ফিরে আসবো তখন একটা তোকে ভালো খবর দেব, দুটোই কিন্তু ফিউচার টেন্স, কিন্তু ইংলিশে এই প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে কিন্তু ফিউচার ইন্ডিকেটেড হয়। তাই জন্য কারেক্ট ভার্সন হবে when I come back, মানে আসলে when I will come back, কিন্তু উইলটাকে আমরা লিখবো না।
আর পরের পার্টটা আই উইল গিভ ইউ আ গুড নিউজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কারেক্ট ভার্সন। আমরা এখানে উইলটাকে ড্রপ করব। তারপর দেখো মজার সেন্টেন্স নাম্বার 9, আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট গেট গুড গ্রেড। আনলেস মানে হচ্ছে যদি না, ইফ নট, ইফ দিয়ে সেন্টেন্স একভাবে শুরু করা যায়, আনলেস এর মধ্যে কিন্তু নট কথাটা থাকছে, তার মানে ইফ নট ইজ ইকুয়াল টু আনলেস। আনলেস দিয়ে শুরু করলাম যার মধ্যে একটা নট হিডেন আছে, যদি না, আবার এখানে নট নিয়ে এলাম, তার মানে এই যে সেকেন্ড নট আমরা অ্যাপ্লাই করলাম টটোলজি অনুসারে সেটাকে আমরা এখান থেকে রিমুভ করব। তাহলে আনলেস ইউ ডু নটটা কেন নট এসছে অক্সিলারি ভার্ব ডু এর ঘাড়ে চেপে, তাই ডু নটটা অফ হয়ে যাবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট গেট গুড গ্রেড, এটাই হচ্ছে কারেক্ট ভার্সন। ওকে, তারপর নাম্বার 10, হাউ ডিড ইট লুক লাইক। তাহলে এখানে একই জিনিস দুবার বলা হচ্ছে, সেটা হচ্ছে কিরকম। লাইক মানেও কিরকম, হাউ মানেও কিরকম। তাহলে আমাদের হয় এই লাইকটাকে বাদ দিতে হবে, কারেক্ট ভার্সন হবে হাউ ডিড ইট লুক। অর যদি আমরা লাইকটাকে রাখতে চাই তখন আমরা হাউটাকে সরে দেবো, তখন আমরা কি করব, হোয়াট ডিড ইট লুক লাইক। ওকে, খেয়াল রাখবো যে সামান্য সামান্য ভুল কিন্তু আমরা করে ফেলি, সেটা হচ্ছে টটোলজির অ্যাপ্লিকেশন, সাবধান থাকবো। তারপর নাম্বার 11, ভীষণ ইন্টারেস্টিং, হি ইজ কম্পারেটিভলি বেটার নাও। বাংলায় কিন্তু আমি অনেকে বলতে শুনি কিরকম, এটা না সবচেয়ে বেস্ট হবে, এটা করলে সবচেয়ে বেস্ট হবে, অনেকে না জানেই বলে। তো ব্যাপারটা সেই একই ভুলে বা দোষে এখানে দুষ্ট। তার মানে কি, হি ইজ কম্পারেটিভলি বেটার নাও, খেয়াল করব যে কম্পারেটিভ ডিগ্রি এখানে দুবার ব্যবহার করা হলো, এক এই কম্পারেটিভ ডিগ্রির মধ্যে দিয়ে, দ্বিতীয় হচ্ছে এই অ্যাডভার্বের মধ্যে দিয়ে। তার মানে যে কোনো একটাকে আমাদের ড্রপ করতে হবে। তাহলে হি ইজ কম্পারেটিভলি, আচ্ছা এখানে বেটার নাও, এটা কিন্তু হেলথের কথা বলা হচ্ছে, গুড বললে ভুল হবে, তাহলে হবে হি ইজ কম্পারেটিভলি ওয়েল নাও। ওকে, যখন শরীরের সুস্থতা বা রোগ ব্যাধির কথা বলা হয় তখন গুড বেটার বেস্ট বলবো না, আমরা বলবো ওয়েল বেটার বেস্ট। তাহলে আমরা যেহেতু কম্পারেটিভ থেকে পজিটিভে এলাম, গুড না লিখে তাই জন্য ওয়েল লিখলাম। তাহলে একটা ভার্সন হলো হি ইজ কম্পারেটিভলি ওয়েল নাও, অথবা যদি বেটার রাখতে চাই আর সেক্ষেত্রে সিম্পল হি ইজ বেটার নাও, কম্পারেটিভকে সরিয়ে দেবো। অলরাইট, নাম্বার 12, আই ডোন্ট নো দ্যাট ইফ হি উইল জয়েন আস। প্রায় আমি অনেককে এভাবে সেন্টেন্স লিখতে দেখি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দেখো দুটো কনজাংশন ব্যবহার করা হয়ে গেছে, দ্যাট আর ইফ। সেটা কখনোই সম্ভব নয় বা পসিবল নয়। তাহলে কোনটাকে এখানে রাখবো, আর রাখবো তো কিছু মডিফিকেশন করতে হবে। অলরাইট, এখানে দারুণ একটা অ্যাপ্লিকেশন, সেটা কি, যদি আমরা দ্যাট রাখি, আই ডু নট নো দ্যাট হি উইল জয়েন আস, সেন্টেন্স কিন্তু ভুল, ভালো করে খেয়াল করবে। আমরা যদি কোনো কিছু জানি না, কোনো কিছুর ব্যাপারে কোয়েশ্চেন করলাম, তারপরে কিন্তু দ্যাট লেখা যায় না। দ্যাট বলে একটা স্টেটমেন্ট এক্সপ্রেসড হয়, সেই স্টেটমেন্ট আমার জানা, ফলে আমি এ পাশে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখবো, আই নো দ্যাট হি উইল জয়েন আস, এরকম হতে পারে। কিন্তু যদি হয় আই ডু নট নো, তাহলে কিন্তু এই দ্যাটটাকে আমাদের সরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কি হবে, আর আমি জানি না সে আসবে কি না। আমি যখন কোনো কিছু জানি না তখন একদম চোখ বন্ধ করে ইফ বা ওয়েদার। ওকে, আর যদি আমি জানি, ডু নট বাদ দিয়ে দিলাম, আই নো দ্যাট, তখন এই ইফটাকে সরিয়ে দেবো। দুটো ভার্সন আরেকবার বলে দিই। তাহলে যদি আই ডু নট রাখতে হয় সেক্ষেত্রে দ্যাট রাখা যাবে না, হবে ইফ বা ওয়েদার। যদি আমি দ্যাটকে রাখতে চাই, ইফকে সরাতে চাই, সেক্ষেত্রে আমার এই ডু নট রাখা চলবে না, আই নো, আই হার্ড, আই নিউ, বা আই রেকগনাইজড, বা আই আন্ডারস্টুড, বা আই ফেল্ট, এরকম হবে, কিন্তু নেগেটিভ ভার্সন হবে না এখানে। ওকে, এই হচ্ছে ফারাক, দ্যাট এগেনস্ট ইফ বা ওয়েদার। অলরাইট, তাহলে এই যে 12টা সেন্টেন্স তোমাদের সামনে আমি এক্সপ্লেন করলাম, এরকম ভুল করবেন না, বলা হোক বা লেখা হোক, পেলে সেটা জানবে যে টটোলজির ব্যবহার হচ্ছে এবং সেটা আমরা অ্যাভয়েড করবো টটোলজি, এবং কারেক্ট ভার্সন কি তোমাদের দেখালাম। সে এই 12টা না, এই 12টা মেইনলি মেজার, এর বাইরেও কিন্তু এই টাইপের অনেক হয়। তো গ্র্যাজুয়ালি সেগুলো হোপফুলি তোমরা আস্তে আস্তে জানতে পেরে যাবে। অলরাইট, তো ভিডিও শেষের দিকে প্রোনাউন্সিয়েশন চেক থাকে, আজকেও সেগুলো আমি ডিসকাস করবো তোমাদের জন্য। ইউএসই ভার্ব হয়, ইউএসই নাউনও হয়। তাহলে যদি ভার্ব হয় তাহলে কিরকম উচ্চারণটা হবে, তাহলে ইউএসই এটার উচ্চারণ হচ্ছে ইউজ,
ওকে, জ বা জেড সাউন্ড আসছে। অন্যদিকে সেই একই স্পেলিং যদি নাউন হিসাবে ব্যবহার করি আমরা, তখন কিন্তু এস সাউন্ড আসবে, ইউজ। ওকে, তাহলে সেই একইভাবে যখন আমরা অ্যাডজেক্টিভ ভার্সনে চলে যাব, আমরা কিন্তু এটাকে উচ্চারণ করব ইউজফুল, নট ইউজফুল। আমরা এগুলো আসলে খেয়াল করি না, কিন্তু অ্যাডজেক্টিভ ভার্সন হবে ইউজফুল। অলরাইট, তারপর একটা ওয়ার্ড দেখো, আমরা তো ভীষণভাবে এটা ব্যবহার করি, COMFORTABLE। আমরা প্রায় বলি বা আমরা বলে থাকি কমফোর্টেবল, কিন্তু এই ওয়ার্ডে একটু কাটছাট করে নিয়ে আমাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশনে পৌঁছাতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মাঝখানে যে অর, এই দুটো লেটারই আমরা বাদ দিয়ে দেবো। এবার তাহলে কারেক্ট প্রোনাউন্সিয়েশন কি পাচ্ছি? কমফোর্টেবল, কমফোর্টেবল। এটা কিন্তু কম নয়, কা কা সাউন্ড, কমফোর্টেবল, কমফোর্টেবল। ওকে, লাস্টে SAME, এটার উচ্চারণটা সেম নয়, সেইম। এই SEIM, ওকে, সেইম। তো দেখবে যারা ভালো উচ্চারণ করে বা সুন্দর কাটকাট প্রোনাউন্সিয়েশন তাদের আমরা দেখতে পাই বা শুনি, তারা কিন্তু এটা সেইম বলবে, সেইম। ওকে, নট সেম। তো এই যে কতগুলো ওয়ার্ড আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, তার উচ্চারণটা আমরা পাশাপাশি একটু খেয়াল করব। সেক্ষেত্রে স্পোকেন ইংলিশ আমাদের অবভিয়াসলি হেল্প হবে। অলরাইট ফ্রেন্ডস, তাহলে দেখতে থাকো ইংলিশ ভাই বাংলা। চ্যানেলটা সবে শুরু হলো, মানে জাস্ট কিছুদিন হলো সবে মাধ্যমে শুরু করেছি। তো কিছু কিছু ভিডিও আমি আপলোড করেছি। তো গ্রামার, কম্পোজিশন, লিটারেচার, তারপর ভোকাবুলারি, প্রচুর প্রচুর ভিডিও তোমাদের জন্য আসতে বাকি। আমি আশা করবো সেই ভিডিও থেকে তোমরা সবাই উপকৃত হবে। আর নেক্সট ভিডিও থাকবে খুব শিগগিরই তোমাদের জন্য। তো ততদিনে তোমরা অন্য যে ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো দেখে নাও, এবং আমরা আশা করবো ইউ উইল বি বেনিফিটেড ইমেন্সলি ইফ ইউ ওয়াচ অল দ্য ভিডিওস অন দিস চ্যানেল carefully, thoroughly and attentively. All right, so get better day by day and serve your motherland. Thanks for watching.